গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতি যে অদম্য লড়াই মিস্টার রহমান চালিয়ে গেছেন তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু এর মানে, আমি এই কথা যখন বলছি, এর মানে এই নয় যে বিএনপি যখন ক্ষমতায় ছিল সব কাজ ভালো করেছে, কিংবা বিরোধী দল হিসেবে তার যে দায়িত্ব পালন করা ছিল সেটা সফলভাবে করতে পেরেছে। আন্দোলন সংগ্রামের সময় নিপীড়ন নিষ্পেষণের শিকার হয়েছিল, কিন্তু সবসময় যে প্রকার পরিচয় দিতে পেরেছে সেটা বলা যাবে না। এমনকি 5ই আগস্টের পট পরিবর্তনের পরে বিএনপির ভূমিকা নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের যে তৎপরতা, ভাবটা এমন যে তারা ক্ষমতায় এসে গেছেন, সেটা নিয়েও নানা প্রশ্ন আছে। কিন্তু উল্টো দিক থেকে বিএনপির নেতৃত্ব বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তারা কিন্তু যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত ক্রমাগত নিয়ে চলেছেন। কাজে সেই সাধুবাদ তারা পেতে পারেন। সো যেটা আমি বলছিলাম যে মিস্টার রহমানের প্রথম সফলতা হলো দলটিকে তিনি শুধু ঐক্যবদ্ধ রাখেননি, অনেক বেশি সংগঠিত করেছেন। এক্ষেত্রে অবশ্য কৃতিত্বটা তার একা দিলেও ঠিক হবে কিনা আমি জানি না, কারণ এই কৃতিত্বটা বেগম খালেদা জিয়ারও। এই অর্থে তার কৃতিত্ব যে তিনি জেলে যাওয়ার আগ পর্যন্ত এই কাজটা, এই দলের নেতৃত্ব তিনি দিয়েছেন। তারেক রহমান তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং বেগম জিয়া জেলে গেলেও তিনি যে জীবিত আছেন, তিনি যে এখনও দলের চেয়ারপারসন, এটাও দলের নেতাকর্মীদের মনোবলকে চাঙ্গা রেখেছে। এবং বেগম জিয়ার জীবদ্দশায় এই দল ছেড়ে যাবেন, বিশ্বাসঘাতকতা করবেন, সেটা অনেকেই করতে চাননি। এবং ধীরে ধীরে সেই লয়ালিটি, নেতৃত্বের প্রতি সেই শ্রদ্ধাবোধ মিস্টার তারেক রহমানের উপর গিয়েও পড়েছে। অর্থাৎ নেতাকর্মীরা তাকে কেন্দ্র করেই ভাবতে শুরু করেছেন এবং তার প্রতি লয়ালও এখন। সো আমরা সারা দেশে, যেটা আমি বলছিলাম যে বিএনপি সমাবেশ এবং বিএনপি সহ সমমনা দলগুলো বা সমমনাদের, যাকে জনগণের ভোটদানে বিরত থাকার কথা জানি, এভাবে এবং ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ জানি যে দলগুলোকে, বা তারা অংশ নিক, সেটা আওয়ামী লীগ সেরকম কোনো পরিবেশ রাখেনি, সেটা আমরা সবাই জানি। তো এভাবে জনগণের কাছে আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র উন্মোচনের কাজটি, এই যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না বা তাদেরকে ভোটে যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে, এটা বিএনপির অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার দলের নেতারা বেশ সফলভাবেই করেছেন বলে আমার কাছে মনে হয়। তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষকে হত্যা করেছে বিগত ক্ষমতাসীনরা, অনেককে গুম হতে হয়েছে, মামলা দিয়ে হয়রানি করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। সব কিছুর পরেও তারেক রহমান ক্রমাগত মানুষকে আশাবাদী হতে বলেছেন, নিজ দলের লোকদের রাজপথে থাকতে বলেছেন, যখন তার দল রাস্তায় দাঁড়াতে পারছে না তখনও বলেছেন। তৃণমূলে নিজের সংযোগ গড়ে তুলেছেন। সেই সংযোগের আবার কিছু ভালো দিক যেমন আছে, কিছু নেতিবাচক দিকও আছে, অন্য সময় সেটি আলোচনা করা যাবে। এতে করে সেটা করতে গিয়ে অনেক সিজেন্ড পলিটিশিয়ান বা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অনেকে তিনি আবার সাইডলাইনে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন সেটা অবশ্য তিনিই ভালো জানেন। আর বিএনপির অভ্যন্তরে কি হচ্ছে সেটা নিয়ে অত চুলচেরা আলোচনা আমার করবার দরকার পড়ে না। তবে আবার আমি কেন করছি সেটা অনেকে প্রশ্ন তুলতে পারেন। সেটা করছি যে সাংবাদিক হিসেবে এটা, বা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা আমার কাজ। আওয়ামী লীগ বিএনপির ভালো দিক খারাপ দিক এগুলো আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে। যে কথা বলছিলাম যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের সময় মতো নেতাকর্মীদের মাঠে নামিয়ে আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে যেতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তারেক রহমান। কিন্তু কোথাও কোনো কিছুর কৃতিত্ব তিনি দাবি করেননি। ভুল করেও কোনো কিছুতে নিজের ক্রেডিট দাবি করার মতো কোনো কথা আমরা কিন্তু তার কাছ থেকে শুনতে পাইনি। আমি মনে করি যে একজন রাজনৈতিক নেতার চরিত্রকে আরও দৃঢ়তা দেয়। সমষ্টির বিজয়কে তুলে ধরেছেন সবসময়। শেখ হাসিনা পালাবার পরে বা তার পতনের পরে তারেক রহমান বলেছেন যে আপনার শত্রু যদি আক্রান্ত হয় তাহলে সেই বিজয়ে কোনো গৌরব থাকে না। যে শত্রু তার কাছে নিরাপদ সেই হচ্ছে প্রকৃত মানুষ, অর্থাৎ যার কাছে তার শত্রু নিরাপদ সে হচ্ছে প্রকৃত মানুষ। তারেক রহমান বলছেন যে প্রতিশোধ নেওয়া কোনো রাজনৈতিক নেতার কাজ না। এখন এটা তিনি কতটা
মিন করছেন তিনি সেটা ভবিষ্যতেই বলবে, কিন্তু এখন পর্যন্ত এই কথার গুরুত্ব আছে এবং তিনি তার দলকে সংযত রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন। বিভিন্ন স্থানে বিএনপির নেতাদের অপরাধের সাথে যুক্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পরে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিয়ে দেখা গেছে এবং সেটা মিস্টার তারেক রহমান অত্যন্ত যথার্থভাবে করেছেন বলে আমার কাছে মনে হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন আহমেদ এস আলমের, একজন বিখ্যাত অলিগার্ক এস আলমের গাড়িতে চড়ে জনসংবর্ধনা নিয়েছেন এমন খবর দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে তাকেও দল থেকে শোকজ করা হয়েছে। তারপরেও দলের অপতৎপরতা বন্ধ করা গেছে সেটা কিন্তু বলা যাবে না। মিস্টার তারেক রহমানের অনেক দোষ থাকতে পারে এবং সেই দোষ নিয়ে ত্রুটি বিচ্যুতি নিয়ে অনেক আলোচনা বিগত বছরগুলোতে হয়েছে, কিন্তু একটা বড় গুণ হলো তিনি নিজের ভিকটিম হওয়ার গল্প বলে, তিনি নিজে যে ভিকটিম হয়েছেন সেই গল্প বলে জনগণের সিম্প্যাথি পাওয়ার রাজনীতি করেননি। এটা তার কাছ থেকে দেখা যায়নি, কিন্তু অন্তত ব্যক্তিগত যে ভাবে তিনি যে সাফার করেছেন সেটা নিয়ে। ওনার বিষয়ে মিডিয়াতে যে ধরনের খবর প্রচারিত হয়েছে গত 15 বছরে, তাতে ওনার জায়গা থেকে প্রচুর প্রতিবাদ জানাবার কথা, কিন্তু তিনি কোনো প্রোপাগান্ডার জবাব দেননি। মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করে সময় এবং শক্তি তিনি খরচ করেননি। আমি মনে করি এটা তার একটা ভালো দিক। সব মিলিয়ে একজন রাজনৈতিক নেতার সক্ষমতার পরিচয় পাওয়া যায় প্রচণ্ড দুঃসময়ে, এবং মিস্টার রহমান যে পরিণত হয়েছেন সেটা কিন্তু এই সময় বোঝা গেছে, এবং সেই পরীক্ষায় জনাব তারেক রহমানকে সফল বলতে হবে। কিন্তু আরও কিছু বিষয় আছে যা আমাদের আলাপ করা দরকার, যেহেতু তিনি বাংলাদেশের রাজনীতিতে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা তারেক রহমানের সফলতা কোনো ব্যক্তিগত সফলতা বা ব্যর্থতার বিষয় নয়, এটা গোটা দেশের রাজনৈতিক উত্তরণের প্রশ্ন। আমরা সবাই জানি যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার রাজনীতির সাথে চিরাচরিত দলগুলোর রাজনৈতিক পদ্ধতির একটা পার্থক্য এখন পরিষ্কার, এবং এই পার্থক্যকে কাজে লাগিয়ে বিরাজনীতিকরণ প্রকল্প চালু হলে তা দেশকে আরও ক্ষতিগ্রস্ত করবে। কাজে আমাদের রাজনীতির প্রয়োজনে দলগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। বিএনপি নিয়ে, আওয়ামী লীগ নিয়ে, অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলতে হবে, জামায়াত ইসলাম নিয়ে কথা বলতে হবে, বামপন্থীদের নিয়ে কথা বলতে হবে। এর মধ্যে একটা খবর মিডিয়াতে প্রচার হয়েছে, তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে জনকল্যাণমূলক কাজে মনোযোগী হয়েছেন। তিনি এবং তার স্ত্রী মানুষকে সরাসরি সহযোগিতার কাজ শুরু করেছেন। অনেকটা প্রচারের আড়ালেই এই কাজ তিনি হাতে নিয়েছেন, এটা অবশ্য একটা পজিটিভ দিক। রাজনীতি যে জনসেবার বিষয়, তার জন্য ক্ষমতায় আসবার প্রয়োজন নেই, এটা বুঝতে পারা অবশ্যই আমাদের আশাবাদী করে। কিন্তু আবার শুধুমাত্র ওই সেবার মধ্যেই সীমাবদ্ধ থাকাটা বা সেটাকে পুঁজি করে রাজনীতি করাটাও খুব একটা কৌশলগত দিক থেকে ভালো কাজ নয়। রাজনীতিটা অনেক অনেক বড় বিষয়, সেটা কিন্তু যারা রাজনীতি করেন নেতাকর্মী তাদের মাথায় রাখতে হবে। কাজে তবে জনগণ এটা আশা করে, প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলোর কাছে যে তারা জনগণের সেবক হয়ে উঠবে। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এখনো দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নীতিকে গুরুত্ব দিচ্ছে বলে অনেকে মনে করেন না। জিয়াউর রহমানের নীতি ছিল যোগ্য এবং সৎ ব্যক্তিদের তার আশেপাশে নিয়ে আসা, তাদের হাতকে শক্তিশালী করা। তারেক রহমান যদি সফল হতে চান, তাকে প্রথমে সৎ, যোগ্য, শিক্ষিত লোকদের খুঁজে বের করতে হবে। সৎ, শিক্ষিত, যোগ্য লোক দিয়ে দেশ চলবে সেটা আমি বলছি না, কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সরকার প্রধান হতে চান বা দলের প্রধান, তার চারপাশে সেই লোকগুলোকে থাকতে হবে। এবং এই লোকরা তার দলের কাছে বা তার কাছে হয়তো যাবে না, কিন্তু তাকে তাদের কাছে যেতে হবে। যেমন জিয়াউর রহমান তার যারা সমালোচনা করেছেন